নমস্কার বন্ধুরা। তো আমরা একটা সেগমেন্ট চালু করতে চলেছি যেখানে কিন্তু আমরা বাংলা পরিচালকদের সিনেমা নিয়ে আলোচনা করব। তো আমি আজকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে কোন পরিচালকের কাজ আপনারা আগে দেখতে চান, তার সিনেমা নিয়ে আমি আলোচনা করি। তো প্রচুর মানুষ সত্যজিৎ রায় নিয়ে কথা বলেছেন। তো আমার এই সেগমেন্টটা অলরেডি মাথায় চলছে আর কি। তো আমি ঋতুপর্ণ ঘোষের ছবি নিয়ে আগে আলোচনা করব অবভিয়াসলি, তারপর সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এবং সেই সময় ২০০০ পর যে সমস্ত ডিরেক্টররা ছিলেন যারাও কিন্তু বাংলা সিনেমার জন্য অবদান রেখেছেন, কমার্শিয়ালি তারা হিট দিয়েছেন ছবি, সেই সমস্ত ডিরেক্টরের ছবি নিয়েও কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমে ঋতুপর্ণ ঘোষ নিয়ে আলোচনা করি। তার আগে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম, আপনারা চেক করতে পারেন, যেখানে আমরা তার নৌকাডুবি, তার দহন এবং সত্যান্বেষী ছবি, শেষ ছবি সত্যান্বেষী নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটা অফ টপিক বা এই সিনেমাটা নিয়ে খুব একটা আলোচনা হয়, হলো সব চরিত্র কাল্পনিক। বিপাশা বসু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তকে কিন্তু আমরা মেনলি বড় ভূমিকায় দেখতে পেয়েছি। তো এই সিনেমার যে গল্পটা, এই গল্পটা না কোথাও গিয়ে এই সময় দাঁড়িয়ে দর্শকরা দারুণভাবে কানেক্ট করতে পারবে। মানে বাস্তবিক অর্থে একজন কবি, একজন ভাবুক মানুষ যে কল্পনার দুনিয়ায় থাকতে ভালোবাসে, ঠিক আছে। ঋতুপর্ণ ঘোষের যে সিনেমা আর কি, তার প্রধান বৈশিষ্ট্যই হলো তার ছবির মধ্যে তার চরিত্র চিত্রায়ন আমরা যেটাকে বলি আর কি। এবং সিনেমাটোগ্রাফারে কাজ করেছেন এখানে সৌমিক হালদার, বলে রাখি। তো ঋতুপর্ণ ঘোষের ছবির প্রধান যে বৈশিষ্ট্য হলো চরিত্র চিত্রায়ন। কেন বলছি, আপনি তার অন্যান্য কাজগুলো দেখুন, আপনি তার নৌকাডুবি দেখুন, বাড়িওয়ালি দেখুন, দহন দেখুন, আপনি যে কাজে উঠিয়ে আনুন না কেন, তার চরিত্রের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলছে, তার চরিত্রের মধ্যে একটা ক্রাইসিস চলছে। এই ক্রাইসিসটা যেন সিনেমার থেকেও আমাদের সামনে বড় হয়ে উঠছে। এই ক্রাইসিসটা কিন্তু তিনি দেখাতে পারতেন ছবির মধ্যে, যেটা আজকের সিনেমার মধ্যে কোথাও গিয়ে মিসিং মনে হয়। মানে আপনি যখন চরিত্রের মধ্যে কোনো ক্রাইসিস দেখাবেন, চরিত্র যখন একটা টানাপোড়েন চলছে, সেই চরিত্রটা নিজের মধ্যে একটা দ্বন্দ্বে ভুগছে, সে ঠিক করছে না, সে ভুল করছে, উল্টো দিকের দর্শক কিন্তু সেই মুহূর্তে চরিত্রের সাথে কানেক্ট করতে পারবে। আজকের যে সমস্ত পরিচালক রয়েছেন তারা গল্পের দিকে নজর দেন, তারা হয়তো গ্রাফিক্সের কাজ, তারা হয়তো গান, তারা হয়তো আশেপাশে যে জিনিসপত্র রয়েছে আর কি, বা সিনেমাটোগ্রাফির কাজ, এই সমস্ত দিকে বেশি গুরুত্ব দেন। কিন্তু আসল সিনেমার যে মেন ভূমিকা, সেটা কিন্তু চরিত্র চিত্রায়ন, মানে চরিত্রগুলোই কিন্তু নেয়। চরিত্রগুলো নিজেদের মধ্যে যে খেলা চলে তাদের মধ্যে, সেটা কিন্তু গোটা সিনেমাকে টেনে নিয়ে যায়। আমি রিসেন্ট টাইম একটা সিনেমা দেখলাম সূর্য বলে, সেই ছবিটার প্রসঙ্গ তুলে আনতে, কারণ সেই ছবির মধ্যেও কিন্তু অবভিয়াসলি চরিত্র চিত্রায়ন খুব সুন্দর, যেটা সেটা রিমেক ছবি ছিল। তো সব চরিত্র কাল্পনিক ছবিতে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্দ্রনীল মিত্র, একজন বাঙালি কবি হিসেবে দেখতে পাই। অন্যদিকে বিপাশা বসু রয়েছেন, বিপাশা বসুকে এখানে আমরা প্রবাসী বাঙালি হিসেবে দেখতে পারবো, যার নাম এখানে রাধিকা মিত্র। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মানে ইন্দ্রনীল মিত্র স্ত্রীর ভূমিকায় দেখতে চলেছি। অন্যদিকে যিশু সেনগুপ্ত শেখর ক্যারেক্টারে রয়েছেন, যিনি কিন্তু বাস্তবিক অর্থে এই রাধিকা মিত্র আর কি তার অফিস কলিগ। অন্যদিকে আমরা পাওলি দামকে দেখতে পারবো কাজরি রায়ের চরিত্র, এটা একটি কাল্পনিক চরিত্র, এবং সোহাগ সেন রয়েছেন নন্দন মায়ের ভূমিকায়। তো এই ছবির যে গল্পটা, এখানে খুব সিম্পল, খুব ছোট্ট করে যদি বলতে হয়, ইন্দ্রনীল মিত্র যে কিন্তু কল্পনার দুনিয়ায় থাকতে ভালোবাসেন, যিনি কবিতা নিয়ে থাকতে ভালোবাসেন, বাস্তবিক অর্থে সংসারের প্রতি তার কোনো ভালোবাসা নেই, কোনো মায়া নেই। কিন্তু বিপাশা বসু মানে রাধিকা মিত্র, যে ইন্দ্রনীলের বউ আর কি, সে প্রতি মুহূর্তে এই সংসার নিয়ে ঝামেলা রয়েছে, তার চাকরি নিয়ে, এবং এই যে তাদের মধ্যে একটা টানাপোড়েন, এই সম্পর্কের একটা টানাপোড়েন, কবিতার জন্য তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। এই সিনেমার মধ্যে কিন্তু এটাই আরো বড় করে তুলে ধরা হয়েছে। এবং এই দূরত্ব শেষ অবধি কোথায় গিয়ে পৌঁছবে, শেষ অবধি কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিপাশা বসুদের দুজনের মধ্যে মিল ঘটবে, এবং যিশু সেনগুপ্তের এখানে কি ভূমিকা রয়েছে সেটা জানার জন্য আপনাদের কিন্তু হইচইতে গিয়ে ঋতুপর্ণ ঘোষের সব চরিত্র কাল্পনিক ছবিটা দেখতে হবে। এই ছবির প্রথম পজিটিভ পয়েন্ট হলো চরিত্র চিত্রায়ন। আমি প্রথমে যেটা বললাম, এখানে বিপাশা বসু অর্থাৎ রাধিকা মিত্র আর কি, তার চরিত্রে একটা ক্রাইসিস রয়েছে, এবং অফবিট, মানে এখানে বলা হয় যে একটা সুরে, গোটা ছবিটা একটা সুরে কিন্তু বয়ে চলেছে, ঠিক আছে। যে সুরে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সে নিজের সাথে যেরকম তার দ্বন্দ্ব চলছে, উল্টো দিকে ইন্দ্রনীল মিত্রর সাথে একটা দ্বন্দ্ব চলছে, তার অফিস কলিগ যিশুর সাথে তার একটা সম্পর্ক চলছে, অন্যদিকে কিন্তু কাজরি রয় অর্থাৎ এখানে একটি কাল্পনিক চরিত্র আমরা দেখতে পারবো। সেই চরিত্রটা যখন আসছে, সে কিন্তু প্রতি মুহূর্তে নিজের সাথে মানসিক দ্বন্দ্বে ভুগছে, এটা কিন্তু খুব বড় বিষয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটা খুব ইন্টারেস্টিং, তাকে যেটুকু সময় দেওয়া হয়েছে দুর্দান্ত অভিনয় করেছেন। এবং ওই যে মুভমেন্টগুলো না, একজন কবির জীবন যেরকম হয়, একজন কবি বাস্তবিক অর্থেই তার সমাজে যে ভূমিকা থাকে আর কি, তাই সে লোক সমাজে মানুষের থেকে অনেকটাই দূরে থাকে, সংসারে সে মানিয়ে নিতে পারে না, সে অগোছালো হয়, এই
প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিনাটি কিন্তু সিনেমার মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে এখানে খুব অল্প সময়ের জন্য পাওলি দামের ক্যারেক্টারটা রয়েছে খুব সুন্দর। যিশু সেনগুপ্তকে ভালো লেগেছে, সোহাগ সেনকে কিন্তু তার চরিত্রে যথেষ্ট ভালো তিনি। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এক্সিকিউশন। ঋতুপর্ণ ঘোষের ছবি মোটামুটি অত বড় ছবি হয় না সবসময় আর কি, আমরা ছোট ছবি কিন্তু ভালো ছবি দেখতে পাই। তো 1 ঘন্টা 40 থেকে 45 মিনিটের মধ্যে ছবিটা ডিউরেশন। প্রত্যেকটা ঘটনাকে যেভাবে এক্সিকিউশন করা হয়েছে, যেভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার একটা পাস্ট লাইফ দেখানো হচ্ছে, তাকে নিয়ে যখন একটা সভা চলছে আর কি, সেই সভাতে যে কথাগুলো যে প্রসঙ্গগুলো প্রসেনজিৎ অর্থাৎ ইন্দ্রনীল মিত্র সম্পর্কে উঠে আসছে, তার কবিতা প্রসঙ্গে উঠে আসছে, প্রত্যেকটা ঘটনার সাথে কোথাও না কোথাও গিয়ে পাস্টে কিন্তু তার স্ত্রী আর কি রাধিকা মিত্র জড়িয়ে রয়েছেন। এই বিষয়গুলোকে দারুণভাবে কিন্তু কানেক্ট করা হয়েছে, দারুণ লেগেছে এই বিষয়টা, ঠিক আছে। পাস্ট, প্রেজেন্ট এবং তার সাথে ওই যে স্বপ্নের দুনিয়া কোথাও গিয়ে বাস্তবের দুনিয়ার সাথে মিশে যাচ্ছে, এটা কিন্তু দুর্দান্তভাবে পরিচালক ফুটিয়ে তুলেছেন। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে কবিতার যে ব্যবহার আর কি, আপনারা জানেন যে জয় গোস্বামীকে এখানে দেখতে পেরেছি আমরা। জয় গোস্বামীর কবিতাগুলোকে এখানে ইন্দ্রনীল মিত্রর কবিতা হিসাবে চালানো হয়েছে আর কি। তো কবিতা রিধি ভেসে যায় অলোকানন্দা জলে, দারুণ দারুণ সব কবিতা রয়েছে এখানে। তো কবিতাগুলো শুনতে খুব ভালো লাগছে এবং কবিতার সাথে জীবনের যে একটা মিল দেখানো হয়েছে, এটা কিন্তু খুব দুরন্ত আর কি, ঠিক আছে। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট সিনেমাটোগ্রাফি কাজ সৌমিক হালদার খুব ভালো করেছে। যে সমস্ত লোকেশনে শ্যুট করা হয়েছে বাইরে খুব সুন্দর, মেনলি পুরোটাই ঘরের ভেতরেই শ্যুট রয়েছে। এবং এই সিনেমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটুকু রাখা হয়েছে, বিজিএফের কাজ খুব ভালো। এবং সব থেকে বড় বিষয় এই সিনেমার ডায়লগগুলো কিন্তু আপনার মাথার মধ্যে প্রতি মুহূর্তে ঘুরবে, ঠিক আছে। মানে রাধিকার কণ্ঠে যে সমস্ত ডায়লগ শুনতে পাই আর কি, দারুণ আর কি। তো সব কিছু মিলিয়ে আপনাদের আমি রেকমেন্ড করবো, যদি আপনারা অবভিয়াসলি ঋতুপর্ণ ঘোষের ছবি শুরু করতে চান আর কি, প্রথমেই দহন বা প্রথমেই বাড়িওয়ালি দিয়ে শুরু করার কোনো মানে হয় না। আপনি পরপর যদি সেগমেন্ট অনুযায়ী চলেন তো অবভিয়াসলি আপনি প্রথম ছবি থেকে শুরু করতে পারেন, কিন্তু আমি বলবো আপনি কিন্তু সব চরিত্র কাল্পনিক ছবিটি দেখতে পারেন। এই ছবিটি তার সিনেমা জীবনের কেরিয়ারের কিন্তু একটা বড় মোড় আর কি বলা যেতে পারে, ঠিক আছে। এই ছবির মাধ্যমে তার অফবিট দুনিয়ায় তিনি যে কাজ করেছেন, অবভিয়াসলি তার ছবির মধ্যে একটা সোশ্যাল মেসেজ সবসময় থাকে, তার ছবির মধ্যে আমরা একটা কি বলবো ডিপলি একটা মিনিং সবসময় খুঁজে পাই। কিন্তু এই ছবিটা অফবিট টাচ, মানে আমরা যেটাকে বলি হয়তো আর্ট হাউস ফিল্ম যেটাকে বলি আর কি, সেটাকেও কিন্তু কোথাও না কোথাও একটা টাচ করে যায় আর কি। পুরোপুরি আর্ট হাউস ফিল্ম নয়, কিন্তু সেই জনারকে কিন্তু একটা টাচ করে দিয়ে যায়। ঋতুপর্ণ ঘোষের ছবি নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছে, এটাই একটা অনেক বড় পাওয়া। তো তার ছবি নিয়ে কোনো নেগেটিভ পয়েন্ট আলাদা করে আমি বলতে চাই না, তবুও এই ছবির ক্ষেত্রে যদি কোনো কিছু মিসিং মনে হয় তবে এই ছবির ইমোশনাল পার্ট, মানে আপনার জীবন থেকেও চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে, না ফেরার দেশে চলে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আপনার মধ্যে তো একটা এক্সপ্রেশন ফুটে উঠবে, যেটা দর্শকদের কারো ডিপলি কিন্তু কানেক্ট করাতে পারবে। সেটা আমার এখানে কিন্তু মনে হয়েছে ওটার একটা কিন্তু খামতি রয়েছে। আপনার সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে, শারীরিক দূরত্ব হয়তো অনেক আগেই তৈরি হয়ে গেছে, তবুও এক্সপ্রেশনের মাধ্যমে, তার কথা বলার মাধ্যমে সেই গভীরতাটা তো ফুটিয়ে তোলা হবে। এটা যদি আরও ভালো করে, বিশেষ করে বিপাশা বসুর ক্যারেক্টারে ফুটে উঠতো, তবে আমার মনে হতো দর্শক কিন্তু চরিত্রটার সাথে কিন্তু আরও বেশি করে কানেক্ট করতে পারতো আর কি। যাই হোক, আপনাদের বলছি, যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিল অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন। এই সেগমেন্টে আরও ভিডিও আসবে, চ্যানেলটির সাথে থাকুন। চ্যানেলে নতুন যোগ দিয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।